এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের একজন দক্ষ অভিনেতা, যার নাম সুদীপ মুখার্জি। সুদীপ দা, মিউজিক বাংলায় স্বাগত। কেমন কাটছে দিন একটু বলো। খুব ভালো, আমার দিন সবসময় খুব ভালো থাকে। অ্যান্ড আরো ভালো, দেয়ার ইজ সামথিং ওয়েটিং ফর আস। আসুন, ইউ ডোন্ট হ্যাভ টু, আপনি রেখে দিন। হ্যাঁ, রেখে দিন। এখানে আমরা নিয়ে নেব। থ্যাংক ইউ। আড্ডার যদি খাবার ঠিক না খাবার থাকে। যদি সঙ্গে থাকে তাহলে এর থেকে ভালো তো আর কি হতে পারে। ঠিক। আই এম ভেরি হ্যাপি। তো যেরকমটা বলছিলাম, এখন কি করছো সুদীপ দা? এই মুহূর্তে আমি আমার নাটকের রিহার্সাল চলছে। রাদার 3টে নতুন নাটকের রিহার্সাল চলছে। তার ভিতরে একটা নতুন নাটকের ফার্স্ট শো হয়ে গেছে, আর দুটো নতুন নাটকের রিহার্সাল চলছে। তার ভিতরে একটা হিন্দি নাটক এটা চলছে। তাছাড়া আমার অডিওর, যেরকম অডিও স্টোরি ইত্যাদির কাজ চলছে, আর ছোট ছোট কিছু সিনেমা বা ওটিটি ওয়েব সিরিজের কাজ, এইগুলো চলছে টুকটুক করে। আর ইফ ইউ আর টকিং অ্যাবাউট মেগা সিরিয়াল, যেটা আমার মেজর কাজ থাকে, এই মুহূর্তে আমি কিছু করছি না, কারণ আমার এই নাটক আর এর জন্য সময়ের দরকার ছিল। তো সেইগুলোতে সময় দিচ্ছি। আই থিঙ্ক জুন জুলাই এরকম সময় নতুন মেগা সিরিয়ালের কাজ শুরু হতে পারে। ঠিক। আর এটা ছাড়াও তুমি বড় পর্দায় কাজ করেছো এবং ছোট পর্দাতেও কাজ করেছো দিনের পর দিন। তো সেক্ষেত্রে তোমার এখন কাজের ক্ষেত্রে আগের কাজ আমরা দেখেছি, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় এখন তো কাজ অনেকটা কমে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের মতো এরকম দক্ষ অভিনেতাদের কতটা অসুবিধা হচ্ছে সুবিধা? দেখো, পার্সোনালি তুমি যদি আমার কথা বলো, আমার খুব একটা অসুবিধাজনক মানে আমাকে কখনো 26 বছর ধরে আমি কাজ করছি, কিছু না কিছু কাজ লেগেই থাকে আমার। তো খুব আমার জন্য কাজটা নিয়ে কোনো অসুবিধা হয়নি কখনো। ফর্চুনেটলি, টাচউড, কিছু না কিছু কাজ সবসময় করে গেছি। এখনো যে ব্রেকটা নিয়েছি সেটা একটা চাপে পড়ে সেখানে শুরু হয়েছে। কাজ নিয়ে আমার কখনো খুব একটা চাপ হয়নি, আমি কিছু না কিছু কাজ সবসময় করে গেছি। চিরসখা বন্ধ হওয়ার পর হঠাৎ করেই যখন বন্ধ হয়ে গেল আমাদের, এটা তো আমাদের হাতে ছিল না। তারপরে যেটা হলো, একটা খানিকটা সাপে বর হলো। আমি এই নতুন কাজগুলো, নতুন থিয়েটারটাকে একটু বেশি সময় দিতে পারলাম। এই সময়টা আমি একটা ব্রেক হিসেবে নিলাম, নিয়ে এগুলো নিয়ে ভালো থিয়েটার দেখছি, ভালো থিয়েটারের রিহার্সাল করছি, প্লাস আমার অডিও স্টোরির কাজ করছি, নিজের একটা কিছু প্ল্যান করার চেষ্টা করছি। এগুলো নিয়ে কথাবার্তা চলছে, মাইক্রোফিল্মস তৈরি করার চেষ্টা হচ্ছে, সেরকম একটা টিম তৈরি করা হচ্ছে। তো আনুষঙ্গিক অনেকগুলো কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। ঠিক যেরকমটা তুমি বলছিলে যে চিরসখা বন্ধ হয়ে গেল এবং রাহুল দার চলে যাওয়াটা তো হঠাৎই, খুব আমরা নিজেরাও খুব। এই তুমি খাচ্ছ না কেন প্লিজ? হ্যাঁ, হ্যাঁ, ওরা অসুবিধা নেই। বোধহয় স্পুনটা দিতে ভুলে গেছে। হুম, বলো। হ্যাঁ, তো চিরসখা খুব হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, বা রাহুল দার এই যে এইভাবে চলে যাওয়া, সেটা তো আমরা কিছুতেই মেনে নিতে পারিনি। এবং তোমার পাশাপাশি তোমার সহকর্মীদেরও এই হঠাৎ আর কি কাজ বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটাও কতটা তোমাদেরকে এফেক্ট করেছে? আমি যদি তোমার কাছে যাই, কি দেখো, বলবো? এতগুলো মানুষ কাজ করছিল, সেখানে দুটো বা তিনটে প্রোডাকশন হাউসের কাজ বন্ধ হওয়াটা অত্যন্ত দুঃখজনক। এবং সত্যি, এই যে একসঙ্গে এতগুলো লোকের তাদেরকে কাজ পাইয়ে দেওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়, রাদার ইম্পসিবল ওয়ার্ক। যারা হয়তো তাদের মধ্যে থেকে, আমি জানি না, মানে আমার সকলের সঙ্গে এর ভিতরে যোগাযোগ করা হয়নি, অনেকেই আমি জানি যে টুকটাক কাজ করছে, খুব রেগুলারাইজ কাজ করছে, সেটা আমি খবর পাইনি। আই এম মোর ওয়ারিড অ্যাবাউট যারা ছোট ছোট কাজ করেন, যারা জুনিয়র টেকনিশিয়ানস, যাদের কাজের প্রয়োজন আছে খুব, মানে কাজের প্রয়োজন তো সকলেরই আছে, কিন্তু এমার্জেন্সি আর কি। সত্যি আমরা তো ডেলি ওয়েজার হিসেবে কাজ করি, কারণ কোনো কাজ দুম করে চলে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এমনি কাজ সত্যি তো তুমি বললে কম, তারা সবাই কাজ পেয়েছে, আদৌ সবাই মিলে কাজ পেয়েছে কিনা, আমি 10%ও কাজ পেয়েছে কিনা আমি জানি না, বাট আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট।
ঠিক। আর এটা ছাড়া তোমাকে তো আমরা পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি এবং নেগেটিভ চরিত্রেও। তো সেক্ষেত্রে মানে যদি সেরকম মানে একেবারে হিরোর অপোজিটে না থাকলেও একটা গ্রে শেড তোমার মধ্যে ছিল বেশ কিছু চরিত্রে। তো সেক্ষেত্রে এই আগের ধারাবাহিকে লাস্ট ধারাবাহিকে তোমার জন্য মানুষের একটা আলাদাই আর কি ভালোবাসা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এবং মানুষের ভালোবাসা চিরসখা আমার কাছে একটা মাইলস্টোনের মতো, মানে মানুষ আমাকে একটু অন্যরকম ভাবে চিনলেন, ঠিক মানে মানুষ চিনলো আমাকে অন্যরকম ভাবে। লীনাদি এরকম একটা সুন্দর ক্যারেক্টার ক্রাফট করেছিলেন। লীনাদির চরিত্র তো ভীষণ রিয়ালিস্টিক হয়, তো আমার কাছে আমি ভীষণ কানেক্ট করতে পেরেছিলাম এই মানুষটার সঙ্গে, এই স্বতন্ত্র বোসের সঙ্গে ভীষণ কানেক্ট করতে পেরেছিলাম। এবং ভীষণ পজিটিভ একটা মানুষ, যে শিক্ষিত, যে মার্জিত এবং যে পজিটিভ এবং যে প্রগতিশীল। তো এইরকম একটা চরিত্র প্লে করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। এবং সে রোম্যান্টিক, ছট করে না আমাকে কেউ খুব রোম্যান্টিক চরিত্রতে ভাবতে পারে না। সেখানে লীনাদি ভেবেছে এবং আমাকে কাস্ট করেছে, এটা আমার কাছে খুব বড় পাওয়া আর কি। ঠিক, কিন্তু এই যে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে যে এই যে মানুষের যে ভালোবাসাটা হঠাৎ করে যে একটা, তারা এখনো আমার সঙ্গে যোগাযোগ করছে, তারা এখনো আমার সঙ্গে যোগাযোগ করছে, তারা যে মিস করছে চিরসখা। আমি তোমাকে দেখাতে পারি আমার কাছে মেসেজেস প্রায় রেগুলার বেসিসেই আসে যে আবার কি শুরু হবে, চিরসখা সিজন 2 কি আসবে। কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ হয়ে গেছে। আবার নতুন কোনো চরিত্র, আমরা তো অভিনেতা, এইভাবেই অভিনেতা এক প্রকার যাযাবর হয়, তাদের তো এগিয়ে চলা নানান রকম চরিত্রে, নানান শেডে এগিয়ে চলা। সো আই অলওয়েজ বিলিভ ইন চরাইবতী। ঠিক। আর এটা ছাড়া আমরা প্রত্যেকে, তোমার যেহেতু এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল, তো অনেক সময় আমরা শুনে থাকি যে চরিত্রে ঢুকতে অনেক বেশি সময় লাগে। তোমার চরিত্র থেকে বেরোতে কত সময় লাগে শুনি? এই ঢোকা বেরোনোটা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। একটা হচ্ছে যে আমরা একটা স্পেসিফিক ডাইমেনশনের চরিত্র করছি, সেখানে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, এটা দিয়ে নিজেকে তৈরি করতে হয়। সেটাকে মেথড অ্যাক্টিং এর মধ্যে বলে। সেটা একটা স্পেসিফিক, আমি সিনেমা ক্ষেত্রে বললাম কি যাত্রার ক্ষেত্রে বললাম, সেখানে সেটা তৈরি হয়। মেগা সিরিয়ালের ক্ষেত্রে সেইটা কোনো প্রয়োজন হয় না, সেখানে স্পন্টেনিয়াস অ্যাক্টিংটাই বেশি। একটা চরিত্র আমি প্লে করছি, সেই চরিত্রর মতন করে আমরা এগিয়ে যাব এবং সেভাবেই আমরা অভ্যস্ত হয়েছি। একটা সুইচ অন সুইচ অফ হয়। আমাদের এখানে যে ধরনের কাজ হয় তাতে মেথড অ্যাক্টিং এর কাজ পরিধিটা খুব কম। সুতরাং যেমন আমি বহু বছর আগে আমি একটা কাজ করেছিলাম ছায়াময় বলে, সেখানে আমি লেঠেলের চরিত্র কাজ করেছিলাম। তার জন্য আমাকে নিজেকে একটুখানি তৈরি করতে হয়েছে। সেরকম স্পেসিফিক চরিত্র করতে গেলে আমাকে সেটা নিয়ে তৈরি করতে হয়। কিন্তু মেগা সিরিয়ালের ক্ষেত্রে সেটা নয়, কারণ সেটা ডায়লগ নির্ভর চরিত্র হয়, স্ক্রিপ্ট অনুযায়ী যেতে হয়। সুতরাং সুইচ অন সুইচ অফ হওয়াটা একদম আমরা অভ্যস্ত হয়ে গেছি 26 বছর। ঠিক। আর এই যে টলিউডে একটা পালা বদল, তো সেক্ষেত্রে তোমার মনের মতো টলিউড কেমন হওয়া দরকার বলে মনে হয় সুদীপ্তা? আমার কাছে, আমি একটা প্রশ্ন করব, তুমি টলিউড বলতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছো, তুমি টলিউড কেন বলছো? কেন বলা হয় টলিউড? টলিপাড়া বলে, টলিগঞ্জ। না, ওয়াই টলিউড? আমরা হলিউড, সেখান থেকে বলিউড নকল হলো, সেখান থেকে টলিউড নকল হলো, আমরা সেইটা কেন করবো? আমি এই টলিউড কয়েনেজটা, প্লিজ ডোন্ট মাইন্ড, টলিউড কয়েনেজটা আবার আমাদের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে টলিউড বলা হয়। তো আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। প্রথম কথা, আমি এই একটা হলিউড, যেহেতু হলিউড, তারা তো হলিগঞ্জ বলছে না, তাহলে আমরা কেন টলিউড বলবো? টলিপাড়ায় আর কি, যে বাংলা, ঠিক ঠিক, বাংলা ফিল্ম এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, বাংলা অভিনয় জগৎ, এটাই তো হওয়া উচিত। একদম। আমি মানে বুক চিতিয়ে সেটা বলবো যে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। পালা বদল, দেখো, পালা বদল হতে থাকবে, রাজনৈতিক পরিবর্তন তো আমরা বহু দেখেছি, নানান রকম দেখেছি, নানান রকম পরিস্থিতির সামনে ফেস করেছি আমরা সবসময়। এত বছর ধরে, 26 বছর ধরে দেখেছি, অনেক কিছু হয়েছে। সেটা
আমাদের কাজকে এফেক্ট করা উচিত নয়। ইউ নো ওয়াই? বিকজ আমাদের কাজটা তো আর পলিটিক্স নির্ভর নয়। না, আমার মনে হয় ক্রিয়েটিভ কাজের একটা ছাড় থাকা দরকার, তার নিজস্ব একটা জগৎ হওয়া দরকার, যার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা definitely। অভিনয়ের জায়গা থেকে বেরিয়ে। কিন্তু যখন আমি অভিনয় করছি সেটা একটা আলাদা জগৎ, সেখানে রাজনীতি না ঢোকাই ভালো। সেক্ষেত্রে তোমার মতে যে অভিনয় আর রাজনীতিটা মনে হয় আলাদা থাকলেই ভালো হয়। একদম একদম একদম। ঠিক। আর এক্ষেত্রে এর আগে আমি তোমাদেরকে দেখেছি, তোমাদের ডিভোর্স বলো এবং আবার একসঙ্গে থাকা বলো, তোমাদের সম্পর্কটা এখন ঠিক কোন জায়গায় রয়েছে সুদীপ্তা? দেখো, এটা একান্তই ব্যক্তিগত যায়, মানে কথা তো, এটা নিয়ে প্রচুর লোকজন কথা বলেছে। কেন ডিভোর্স হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা করা ঠিকও না, কারণ এটা আমার জায়গায় কেউ বসে নেই। আমি বা পৃথা যে জায়গায় আছি সেই জায়গায় তো কেউ বসে নেই, কারণ কেন এই বিভাজনটা হলো সেটা কেউ জানে না, সেটা নিয়ে আমি ডিসকাসও করতে চাই না। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের দুই সন্তান, দুই ছেলে, তারা যাতে ভালো থাকে, তারা যাতে সিকিউর ফিল করে, সেই জায়গা থেকে আমরা একটা জায়গায় একটা একটা প্ল্যাটফর্মে আছি, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওদেরকে মানুষ করা। এটা তো বটেই। এবং তো এই প্রজন্মের মা বাবাদের তুমি কি বার্তা দেবে এখন এই সময় দাঁড়িয়ে? আমার মনে হয় বাচ্চাদের কাছে যে ছবিটা যায়, সেই ছবিটা খুব পিসফুল হওয়া দরকার, সেটা খুব শান্তির হওয়া দরকার, ভীষণ পজিটিভ হওয়া দরকার। কারণ আমরা আমাদের এই পেরিয়ে এসেছি, বাচ্চারা এগিয়ে যাবে, তাদের জীবনটা পড়ে আছে। সুতরাং আমরা একটু লেস ইগোয়েস্টিক হয়ে আমরা যদি ফিউচার প্রজন্মকে প্রায়োরিটি দিই, তাহলে যে ধরনের কন্ডাক্ট করা উচিত সেই ধরনের কন্ডাক্ট করে যাওয়া উচিত যে কোনো বাবা মায়ের, কারণ ভবিষ্যৎটা তাদের সন্তানদের। ডেফিনেটলি। আর সুদীপ্তা, এই যে একটু তুমি ফাঁকা সময় পেয়েছো, এই ফাঁকা সময় নিজের জন্য সময় বের করো কি করে, এবং নিজের যে ভালো লাগাগুলো সেইগুলো কি করে উদযাপন করো? আমি খুব একটা ফাঁকা সময় রাখতে ভালোবাসি না। আমার মানে খুব ছোটবেলা থেকেই আমি খুব একটা ফাঁকা সময়ের অভ্যস্ত নই। আমি ছোটবেলার শিডিউল বলছি, আমি ঘুম থেকে উঠতাম 3:45 সময়, 4টা থেকে 4:15 মধ্যে আমি বেরিয়ে যেতাম বাড়ি থেকে, দৌড়াতাম প্রায় 5:30 পৌনে 6টা অব্দি। আমি দৌড়াদৌড়ি করতাম, এক্সারসাইজ করতাম, স্ট্রেচেস করতাম। তারপরে যখন আমি রোয়িং এ ভর্তি হলাম তখন রোয়িং ক্লাবে যেতাম, তারপরে রোয়িং করতাম, করে সেখান থেকে আমি আবার দৌড়তে দৌড়তে চলে যেতাম আমার এক্সারসাইজের ক্লাবে, এক্সারসাইজ করতাম, 10টা নাগাদ বাড়ি ফিরতাম। ফিরে এসে ব্রেকফাস্ট তৈরি করে, ব্রেকফাস্টটা আমি নিজে তৈরি করতাম, মা শুধু রেডি করে রেখে দিত এগুলো, একটু আলু সিদ্ধ, ডিম ইত্যাদি সব আমি নিজের মতন করে নিয়ে ঝপাঝপ করে নিয়ে খেয়ে দিয়ে স্নান টান করে বেরিয়ে পড়তাম। কলেজ থেকে বেরিয়ে এসে আবার রোয়িং করা, টিউশন থাকলে, মানে আমি টিউশনই করতাম, মানে ছোটবেলা থেকে নিজের পকেট মানিটা নিজে রোজগার করে, সেটা ক্লাস 10-এর পর থেকে টিউশন স্কুল অ্যাটেন্ড করা, এবং তারপরে আবার এক্সারসাইজ ক্লাব, এবং রাত্রি 10টায় বাড়ি ফেরা। এসে বিয়ে তোমাকে শিডিউলটা বললাম, তুমি বুঝতেই পারছো রাত্রে যখন আমি ফিরতাম তখন একেবারে এক্সস্টেড, মানে সময় থাকে। এসে খেয়ে দিয়ে 10:30টার মধ্যে ঘুম, আবার সেই 4টের সময় ওঠা, 4টের মধ্যে ওঠা, এটা ছিল আমার শিডিউল। আমি কিছু না কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখি, কিছু না কিছু করার চেষ্টা করি। যে এখন তোমার সঙ্গে ধরো কথা বলছি, আজ সকালবেলা একটুখানি ছেলেকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল, ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য, সেখানে গেছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমি চলে যাব সুইমিং ক্লাবে, সেখানে একটু কাজেরও কথা আছে, সেখান থেকে বেরিয়ে আবার ডাক্তারের কাছে তার ওষুধ ইত্যাদি নিতে, রিপোর্টস ইত্যাদি নিতে যাব। তারপরে আমার অডিও স্টোরির কাজ আছে, তো আই কিপ অন ডুইং দ্যাট। নয়তো আমার নাটকের রিহার্সাল আছে, এইভাবেই আমার চলে যায় আর কি। আর এই সময় দাঁড়িয়ে একটা প্রত্যেকের মধ্যে আমরা হিরোইজম দেখতে পাই বা হিরোইটিক একটা ভাব দেখতে পাই, তো সেক্ষেত্রে তুমি খুব সাধারণভাবে একজন চলাফেরা করা হোয়াট ইজ হিরোইজম, এটা আমাকে শেখাও। মানে সবাই ধরো এটা
বাউন্সার নিয়ে ঘোরা ও, বা আচ্ছা। গাড়িতে ঘোরা এরকম একটা বিষয়, তোমাকে আমরা সাইকেল নিয়েও আমরা একটা জীবন কাটাতে কি লাগে বলো তো? একটা জীবন কাটাতে কি লাগে? হোয়াট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট? ইউ টেল মি। একটা মানুষ কথা বলা, আর বলো, খাবার। মানুষ কথা বলার লাগে, ইজ ইট নেসেসারি? হ্যাঁ, ভালো থাকার জন্য তো মনে হয় সেটা দরকার, এবং সার্ভাইভ করার জন্য খাবার। আমার তো মনে হয় সেলফ সাফিসিয়েন্ট আমরা সবাই। আমরা একজন কেউ আছে, আমি তো একাই এসেছি, একজন কেউ আছে গুড এনাফ, কিন্তু ইট ইজ নট নেসেসারি। নেসেসারি ইজ ফুড, হ্যাঁ, নেসেসারি ইজ বেসিক বেসিক নিড ইজ একটুখানি জামা কাপড়, একটা মাথার উপরে ছাদ, ছোট্ট ছাদ, এবং নিজেকে ইনভলভ রাখা কোনো কিছুর মধ্যে। সেটা যা কিছু হতে পারে, সেটা তোমার সঙ্গে কেউ থাকতেও পারে, তোমার সঙ্গে কেউ না থাকতে। আমি বহু মানুষ জানি যারা একা কাটিয়ে দিয়েছে। আমি বই নিয়ে সময় কাটাতে পারি, আমি সিনেমা দেখে সময় কাটাতে পারি, আমি গান শুনে সময় কাটাতে পারি, আমি ট্রাভেল করে সময় কাটাতে পারি, আমি বেড়াতে চলে যেতে পারি, ট্রেকিং করতে পারি, মাউন্টেনিয়ারিং করতে পারি, আমি বিশ্ব ভ্রমণ করতে পারি। কিন্তু সবসময় আমার কাউকে একেবারে সঙ্গে প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজনটা হচ্ছে নিজেকে ইনভলভ রাখা কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে। এই তো রিকোয়ারমেন্ট। সুদীপ দা, এই যে দর্শকদের এত ভালোবাসা তুমি সেই অনেক বছর ধরে পেয়ে আসছো, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি আপনারা ভালো কাজ দেখুন, পজিটিভ হন, সব থেকে বড় কথা। আর ডু নট টেক সোশ্যাল মিডিয়া সিরিয়াসলি, প্লিজ। ডু নট টেক সোশ্যাল মিডিয়া সিরিয়াসলি। সোশ্যাল মিডিয়া জীবন নয়। এই যে আমরা বসে কথা বলছি, এটা হচ্ছে জীবন। আমরা আমার খুব মজা লাগে যে আমাদের টেকনোলজি এগিয়েছে, আমাদের বিজ্ঞান এগিয়েছে কমিউনিকেশনের জন্য, অথচ আমরা এখন দেখতে পাই আমরা কাছের মানুষগুলোর সঙ্গে কমিউনিকেট না করে আমরা ফোনে কে কোথায় রিমোট জায়গা আছে তাকে আমরা চিনিও না, এবং তাদের জিনিসগুলো ম্যাটার করে যাচ্ছে। ভার্চুয়াল রিয়ালিটি, এই যে সোশ্যাল মিডিয়াতে, তার মধ্যে 50% আছে ফেক প্রোফাইল, এবং তাদের সাহস নেই। তার মধ্যে অর্ধেকরা ভুল ভাল নিজেদের ডিপি রাখতে ভয় পায়, তারা নিজেদের লক করে রাখে, এতটাই তাদের ভয়, এবং তারা এসে নানান রকম মন্তব্য করে যাচ্ছে, তারা নানান রকম টিকা টিপ্পনি কাটছে, এবং তাদেরকে নাকি মানে ইমপ্রেস করতে হবে। আই হ্যাভ ভেরি রিয়েল ফ্রেন্ডস। আমি ভীষণ ভাগ্যবান, কিছু দর্শক, কিছু মানুষ আমায় ভালোবাসেন, আমি কৃতজ্ঞ তাদের জন্য, এবং তারা আমার কাছে ইম্পর্টেন্ট। তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, তুমি আমার পাশে বসেছো, আমার সঙ্গে কথা বলছো, দ্য রিয়েল পার্সন। This is more important. This is reality for me. This is my life. Good enough. থ্যাংক ইউ সুদীপ দা, অনেক ভালো কথা বললে, এবং দেখতে থাকুন সুদীপ দার আরো ভালো ভালো কাজ সামনে আসছে, এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।